প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা অনলাইনে ক্লাসে সংযুক্ত হয়েছ তাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আব্দুল মতিন, ঢাকা সরকারি উচ্চ বিদ্যালয়, কেরানীগঞ্জ, ঢাকা। আমি আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 10ম অধ্যায় পাঠ 7 থেকে 11 পর্যন্ত আলোচনার জন্য। ইতিপূর্বে তোমাদের মাঝে ক্লাস নিয়েছিলাম চুম্বক ও চুম্বকের ঘটনা, পরিবাহী বিদ্যুৎ, অপরিবাহী বিদ্যুৎ, অর্ধ পরিবাহী বিদ্যুৎ, স্থির বিদ্যুৎ হতে চল বিদ্যুৎ ইত্যাদি বিষয় নিয়ে তোমাদের ক্লাস নিয়েছিলাম, আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব সৌর বিদ্যুতের ব্যবহার ও বৈদ্যুতিক ভার, টর্চ লাইট, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক হিটার, বৈদ্যুতিক ইস্ত্রি, চুম্বকী, চৌম্বক ও অচৌম্বক, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমে সৌর বিদ্যুতের ব্যবহার। এই বিদ্যুৎ থেকে আলো ও তাপ উৎপাদন করা হয়, এমনকি এর দ্বারা যান্ত্রিক কাজ করে বিভিন্ন কাজ সম্পূর্ণ করা যায়। এবার আমরা উদাহরণ হিসেবে বৈদ্যুতিক বাল্ব, টর্চ লাইট, ইস্ত্রি, হিটার, বৈদ্যুতিক পাখা, ফটোকপি মেশিন কিভাবে বিদ্যুৎ ব্যবহার করা হয় তার সাথে পরিচিত হব। বৈদ্যুতিক বাল্ব আমরা ঘরে বা প্রতিষ্ঠানে যে বাল্ব ব্যবহার করি, এই বাল্বের সাথে আমরা পরিচিত হব। দুইটি মোটা তার, একটি বায়ুশূন্য বা নিষ্ক্রিয় গ্যাসপূর্ণ বাল্বের বায়ু নিরুদ্ধ মুখের মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করানো থাকে। বাল্বের ভিতরে তারের দুই প্রান্তরে তারের কুণ্ডলী সংযুক্ত থাকে। এদিকে ফিলামেন্ট বলে। এই বাল্বকে বিদ্যুৎ উৎসের সাথে সংযোগ করলে ফিলামেন্ট প্রচুর তাপ উৎপাদন করে এবং বাল্বের এই ফিলামেন্ট প্রজ্বলিত হয়ে আলো বিকিরণ করতে থাকে। তাহলে আমরা যে ঘরে বা অফিসে বা প্রতিষ্ঠানে যে বাল্ব লাগাই, সেই বাল্বের মাধ্যমে আমরা কি পাই? আলো পাই। এমন পাশাপাশি খালি ঘরে যদি লাইট না লাগাই, লাইট যদি না জ্বলে থাকে, তাহলে দেখা যাবে আগের তুলনায় বাল্বকে জ্বালানোর পর সেখানে তাপ সৃষ্টি হয়েছে, গরম সৃষ্টি হয়েছে। তাহলে বাল্ব দ্বারা কী হয়? এখানে আলো আমাদের মাঝে ছড়িয়ে দেয় এবং কিছুটা কি হয়? তাপও উৎপত্তি হয়, তাপের সৃষ্টি হয়। এবার টর্চ লাইট নিয়ে আলোচনা করব। আমরা টর্চ লাইট যে ব্যবহার করি, টর্চ লাইট মূলত ব্যাটারির সাথে ছোট একটি বাল্ব থাকে। সুইচ টিপলে বা চাপ দিলে কি হয়? বাল্ব জ্বলে ওঠে। এই বাল্বের আলো ছড়িয়ে দেওয়ার জন্য সামনে একটি কাঠ ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি এই টর্চ লাইট চেনো? হ্যাঁ, আমরা সবাই চিনি। সেই টর্চ লাইট হলো, আমরা যখন রাত্রে অন্ধকারে বের হই, এই টর্চ লাইট নিয়ে আমরা কি বের হই, যাতে রাস্তায় হাঁটা চলা করার সময় এই অন্ধকারে কোথাও সমস্যা না হয়। এই জন্য এই টর্চ লাইট ব্যবহার করি বা চলাচলের সময় আমরা নিয়ে যাই। যেমন তোমাদের একটি ইঙ্গিতে টর্চ লাইটের সাথে পরিচিত হওয়ার জন্য টর্চ লাইট, এখানে গ্লাস থাকে, এই গ্লাসে এখানে ছোট একটা গ্লাস থাকে। এখানে কি হয়? এখানে একটা বোতাম থাকে, এখানে একটা সুইচ থাকে। এই সুইচের চাপ দিলে কি হয়?
আলো হয়, যখন চাপ দেই প্রথম চাপে আলো হয়, দ্বিতীয় চাপে কি হয়, আলো বন্ধ হয়ে যায়। এটাই লাইট। এই লাইটে আমরা অন্ধকার কি করি, অন্ধকার থেকে আলো নিয়ে আসি। এবার বৈদ্যুতিক পাখা, এই যে বৈদ্যুতিক পাখা আমি যেখানে ক্লাস নিচ্ছি এখানে এই বৈদ্যুতিক পাখা ঘুরছে। এই বৈদ্যুতিক পাখা বিদ্যুতের সাহায্যে অর্থাৎ বিদ্যুৎ প্রবাহকে ব্যবহার করে মূলত যান্ত্রিক কাজ করার জন্য এতে বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে পাখাকে ঘোরানো করা হয়। পাখাকে ঘোরানো হয় পাখার গতি নিয়ন্ত্রণ করার জন্য একটি রেগুলেটর ব্যবহার করা হয়। মনে করো আমরা এই যখন পাখা ঝোলাই, যখন পাখা ঘুরন্ত অবস্থা থাকে, এই পাখাটা যখন মানে অনেক গতিতে ঘুরতে থাকে তখন আমাদের সমস্যা হতে পারে, কারো ঠান্ডা লাগতে পারে। এই জন্য আমরা কি করি, রেগুলেটর লাগানো থাকে। এই বাতাস কম্প্রেশন করার জন্য এই রেগুলেটরটাকে একদিকে ঘোরালে কি হয়, পাখার গতি বাড়িয়ে যায়, আর একদিকে ঘোরালে কি হয়, পাখার কি হয়, গতি কমে যায়। যখন গতি বৃদ্ধি পায় তখন বাতাস বেশি হয়, আর যখন গতি কমে যায় তখন কি হয়, বাতাস কমে যায়। অর্থাৎ বেশি করা যায়, কমানো যায়। এবার বৈদ্যুতিক হিটার, আমরা অনেকেই বৈদ্যুতিক হিটারের সাথে পরিচিত। হিটারের মধ্যে অপরিবাহী পদার্থের একটি গোল চাকতি থাকে। চাকতিতে নাইলন তারের কুণ্ডলী সাজিয়ে রাখা হয়। বিদ্যুৎ প্রবাহ চালনা করলে তারটি গরম হয় এবং উত্তপ্ত হয়ে তাপ বিকিরণ করে। আমাদের বাসা বাড়িতে বৈদ্যুতিক হিটার চালিয়ে রান্না করা হয়। হিটারে আমরা অনেক সময় কি করি, ভাত রান্না করি এমনি চুলা থেকে, গ্যাসের চুলা থেকে কিংবা খড়ি চুলা থেকে, অন্যান্য চুলা থেকে আমাদের হিটারে যখন রান্না করা হয়, এই হিটারে রান্না অতি তাড়াতাড়ি হয়। বৈদ্যুতিক হিটারের মতোই ইস্ত্রির গঠন প্রণালী। এই ক্ষেত্রে নাইলন তারটি ইস্ত্রির, যারা আমরা আয়রন বলি, অর্থাৎ কাপড় যে আয়রন করা হয় সেটি নাম ইস্ত্রি, নিচের মসৃণ লৌহ নির্মিত তলটিকে উত্তপ্ত করে। এক্ষেত্রে তাপ উৎপাদন বিদ্যুৎ প্রবাহের উপর নির্ভরশীল। প্রবাহ বেশি হলে আয়রনটি বেশি উত্তপ্ত হয়। অর্থাৎ আমরা যখন এই আয়রনটা তার সংযুক্ত করে সুইচের সাথে লাগাই তখন তাপ কি হয়, তাপ সংযুক্ত হয়। অর্থাৎ বিদ্যুৎ যখন সংযুক্ত হয় আস্তে আস্তে কি হয়, তাপ বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার কারণে আমরা যখন জামা কাপড় আয়রন করি অনেক সময় গোছানো থাকে, ডেডও থাকে, মানে ভাঁজ করে যায়। এই আয়রন দ্বারা আমরা কি করি, কাপড়টা ইস্ত্রি করি। ইস্ত্রি করার কারণে জামা কাপড় কি হয়ে যায়, সোজা হয়ে যায়। এবার আমরা আলোচনা করব চুম্বক কি। এই চুম্বক নিয়ে আলোচনা করব, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন থাকতে পারে চুম্বক কি। এই চুম্বক নিয়ে আলোচনা করব। প্রচলিত আছে যে প্রাচীন গ্রিসের ম্যাগনেসিয়া নামক প্রদেশের ম্যাগনাস নামে এক রাখাল কি করত, এক রাখাল বালক বাস করত। সে সারাদিন মাঠে মাঠে ম্যাচ ধরাতো এবং সন্ধ্যাবেলা বাড়ি ফিরত। একদিন বাড়ি ফেরার সময় ম্যাগনাস তার লাঠিটি মাটি থেকে তুলতে গিয়ে দেখলো লাঠিটি উঠানো যাচ্ছে না। লাঠির মাথা একটি পাথরের সাথে আটকে আছে। সে লক্ষ্য করে দেখলো লাঠির মাথায় লোহাটিকে পাথরটি টেনে ধরে আছে। অর্থাৎ ম্যাগনাস দেখলো লোহা এই অচেনা পাথরটিকে আকর্ষণ করছে। ম্যাগনাসের নাম অনুসারে এই পাথরের নামকরণ করা হলো ম্যাগনেট। ম্যাগনেটের বাংলা প্রতিশব্দ হলো চুম্বক। এখানে নৈতিক থেকে প্রশ্ন থাকতে পারে, যে কি প্রশ্ন থাকতে পারে, ম্যাগনেটের বাংলা প্রতিশব্দ কি? ম্যাগনেটের বাংলা প্রতিশব্দ কি?
প্রশ্ন থাকতে পারে, ম্যাগনেটের বাংলা প্রতিশব্দ কি? আমরা কি লিখবো? ম্যাগনেটের প্রতিশব্দ হলো চুম্বক। আমরা এও দেখতে পেলাম চুম্বকের লোহাকে আকর্ষণ করার ক্ষমতা আছে। আকর্ষণ এক প্রকার বল, বল দিয়ে কাজ করা যায়, অতএব চুম্বকের কাজ করার সামর্থ্য আছে, সুতরাং চুম্বক এক প্রকার শক্তি। এখানে আরও প্রশ্ন থাকতে পারে, আকর্ষণ কি? চুম্বকের আকর্ষণ কি? চুম্বকের আকর্ষণ এক প্রকার বল। এখানে আরও প্রশ্ন থাকতে পারে যে চুম্বক এক প্রকার কি? আমরা কি লিখব? চুম্বক এক প্রকার শক্তি। তাহলে এখানে তিনটা নৈর্দিকের প্রশ্ন, এই চুম্বকের মধ্যে তিনটা নৈর্দিক প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো ম্যাগনেটের বাংলা প্রতিশব্দ কি? আমরা কি লিখব? ম্যাগনেট বাংলা প্রতিশব্দ চুম্বক। 2 নম্বর প্রশ্ন হলো আকর্ষণ এক প্রকার কি? চুম্বকের আকর্ষণ এক প্রকার কি? আমরা উত্তর কি লিখব? বল। তারপর প্রশ্ন থাকতে পারে চুম্বক এক প্রকার কি? আমরা কি লিখব? চুম্বক এক প্রকার শক্তি। এবার চুম্বকের ধর্ম, প্রত্যেক জিনিসের কি আছে? ধর্ম আছে। আমরা এই চুম্বকের ধর্ম নিয়ে এখন আলোচনা করব। কাজ, চুম্বকের 1 নম্বর কাজ হলো ধর্ম। কি ধর্ম? আমরা প্রথমে কি করব? একটা সাদা কাগজ নেব। সাদা কাগজের উপরে আমরা কি রাখবো? কিছু লোহার গুঁড়া, তারপর একটা আলপিন, একটি দ্বন্দ্ব চুম্বক। তাহলে আমরা কি কি নিলাম? প্রথমে একটা কাগজের টুকরা নিলাম, সাদা কাগজ নিলাম। এই সাদা কাগজে কি লিখলাম? লোহার গুঁড়া, তারপর আলপিন, তারপর একটি দ্বন্দ্ব চুম্বক। পদ্ধতি কি? পদ্ধতি হলো টেবিলের উপরে একটি সাদা কাগজে কিছু লোহার গুঁড়া ঘন করে ছিটিয়ে দেব। লোহার গুঁড়া ও আলপিনের উপর এবার দ্বন্দ্ব চুম্বককে কয়েকবার নাড়াচাড়া করে নেব। কি দেখা যাবে? দেখা যাবে লোহার গুঁড়া বা পিন চুম্বকের গায়ে লেগে আছে। ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো লোহার গুঁড়া বা পিন বেশিরভাগই চুম্বকটি কেবলমাত্র 2 প্রান্তে আটকে আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যখন চুম্বক আর লোহার গুঁড়া অথবা কাগজের গুঁড়া একটা টেবিল উপর রাখলাম, তখন দেখা যাবে চুম্বক আকর্ষণ করছে, লোহার গুঁড়াকে আকর্ষণ করছে, কাগজের টুকরাগুলো আকর্ষণ করছে ঠিকই, কিন্তু দেখা যাবে চুম্বকের মাঝখান থেকে 2 প্রান্তের আকর্ষণ বেশি। এর কারণ কি? এর কারণ হলো চুম্বকের মাঝখান থেকে 2 প্রান্তে এই চুম্বকে কি থাকে? আকর্ষণ বেশি থাকে। যার কারণে কি হয়? চুম্বক মাঝখানে থেকে 2 প্রান্তের আকর্ষণ বেশি থাকার কারণে এই গুঁড়াগুলো 2 প্রান্তে বেশি আটকে আছে। প্রান্ত থেকে যতই মাঝের দিকে যাওয়া যাবে ততই লোহার গুঁড়া বা পিনের পরিমাণ কমতে থাকে। হয়তো মাঝখানে কোনো পিন বা লোহার গুঁড়া দেখা যাচ্ছে না, এর থেকে বোঝা যায় যে চুম্বকের আকর্ষণ ক্ষমতা কি 2 প্রান্তরে বেশি। এবার দুটি একই জাতীয় দ্বন্দ্ব চুম্বকের পরস্পরের কাছাকাছি আনি, আমরা জানি না কোনটা কোন মেরু। তাদেরকে প্রথমে একটি সুতা দিয়ে মাঝখানে বেঁধে মুক্তভাবে ঝুলে দেই। আমরা কি দেখব? চুম্বকটি মুক্তভাবে ঝুলন্ত অবস্থা উত্তর দক্ষিণ করে স্থির হয়ে আছে। অন্য চুম্বকটিকে একইভাবে ঝুলে দেই। দেখবে একইভাবে চুম্বকটি মুক্তভাবে উত্তর দক্ষিণ দিক করে স্থির হয়ে আসে। এ থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি মুক্তভাবে ঝুলন্ত চুম্বক সর্বদা উত্তর দক্ষিণ মুখী হয়ে স্থির থাকে। এবার আমরা দ্বন্দ্ব চুম্বক দুটিকে N এবং S দ্বারা যথাক্রমে উত্তর এবং দক্ষিণ মেরু চিহ্নিত করি। এবার প্রথম চুম্বকটি উত্তর চুম্বককে দ্বিতীয় চুম্বকের উত্তর মেরুর কাছে আনে। কি দেখছি আমরা? বিকর্ষণ করছে। একইভাবে প্রথম চুম্বকটি দক্ষিণ মেরু দ্বিতীয় চুম্বকের দক্ষিণ মেরুর কাছাকাছি আনি। এই ঘটনায় কি করছে? বিকর্ষণ করছে, অর্থাৎ আকর্ষণ করছে না, বিকর্ষণ করছে।
এ থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে দুইটি সমমেরু পরস্পরকে কি করে বিকর্ষণ করে। এবার প্রথম চুম্বকের উত্তর মেরুকে দ্বিতীয় চুম্বকের দক্ষিণ মেরুর কাছে আনে। আমরা কি দেখছি, একইভাবে দ্বিতীয় চুম্বকের উত্তর মেরুকে প্রথম চুম্বকের দক্ষিণ মেরুর কাছে আনে। এরা পরস্পরকে খুব সহজে কাছে টেনে নিয়েছে। এটা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, সুতরাং চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে কি করে আকর্ষণ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চুম্বক ও অচুম্বক নিয়ে আলোচনা করব। এখানে দুইটা প্রশ্ন থাকতে পারে। একটা প্রশ্ন হলো অচুম্বক কাকে বলে, চুম্বক কাকে বলে, অচুম্বক কাকে বলে। চুম্বক কি সকল পদার্থ আকর্ষণ করে? না, সকল পদার্থ কি করে না, আকর্ষণ করে না। চুম্বক প্রধানত কি করে, লোহা, নিকেল, কপার বা এর অধিকাংশ ইস্পাতকে কি করে আকর্ষণ করে। এই পদার্থগুলোকে চুম্বক পদার্থ বলে। আবার অনেক পদার্থকে চুম্বক আকর্ষণ করে না, যেমন কপার, অ্যালুমিনিয়াম, পিতল, কাঠ, সিলভার, প্লাস্টিক ইত্যাদি। এগুলো হলো কি অচুম্বক পদার্থ বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি প্রশ্ন থাকে চুম্বক কাকে বলা হয়, আমরা কি লিখবো, যে সমস্ত পদার্থকে চুম্বক আকর্ষণ করে না তাকে কি বলা হয়, তাকে বলা হয় অচুম্বক। আর যে সমস্ত পদার্থকে চুম্বক কি করে আকর্ষণ করে তাকে বলা হয় চুম্বক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে আলোচনা করলাম সে আলোচনার মধ্যে আমাদের প্রশ্ন থাকতে পারে কিভাবে বিদ্যুৎ প্রবাহ দ্বারা আলো তাপ উৎপাদন করা যায়। এখানে তোমাদের পরীক্ষা থাকবে, যেহেতু পরীক্ষা থাকবে সেজন্য তোমাদের আমি একটা বাড়ি কাজ দিয়ে দেবো। বাড়ি কাজ হলো কিভাবে বিদ্যুৎ প্রবাহ দ্বারা বিদ্যুৎ প্রবাহ দ্বারা তাপ ও আলো উৎপাদন করা যায় এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আমি যে আলোচনা করলাম সে আলোচনা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আমার আলোচনার মাধ্যমে তোমরা বুঝে নিয়েছো। ভাষা বেশি বেশি পড়বে, আর বেশি বেশি পড়লে যে প্রশ্ন দিয়েছি আর এই প্রশ্ন কেন, এই আলোচনার মধ্যে এই অধ্যায় থেকে যেভাবে প্রশ্ন হোক না কেন তোমরা প্রশ্ন উত্তর দিতে পারবে। নবীনভিত্তিক কিছু ইঙ্গিত দিয়ে দিয়েছি, পড়লেই তোমরা সকল প্রশ্ন উত্তর দিতে পারবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।